হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো এফএম 94.4 এবং সাথে আছি আমি বেলি আফরোজ। ওকে, ওয়েলকাম টু দ্য শো। এবং আমি খুব ভয় পাচ্ছিলাম যে আচ্ছা আমার চাকরিটা থাকবে তো, এত সুন্দর করে উপস্থাপনা করলে আমি কোথায় থাকবো বললেন তো? কি বলতেছো যে ওকে, হ্যালো এন্ড ওয়েলকাম টু জাগো এফএম 94.4। দিস ইজ মি আরজে সমৃদ্ধি এন্ড চলছে দ্য ভাইরাল শো ব্রট টু ইউ বাই প্রাণফ্রুটো। পাকা আমের মিষ্টি স্বাদযুক্ত প্রাণফ্রুটো একবার খেয়ে দেখুন কি মজা। আমি একটু জানাচ্ছি যে বেলি আফরোজ সম্পর্কে। পাওয়ার ভয়েসের মাধ্যমে কিন্তু যাত্রা শুরু, এবং তার আগেই কিন্তু পাওয়ার ভয়েস যতদিন চলছিল তখনই সম্ভবত তার একটা গানও কিন্তু প্লেব্যাক করা হয়েছিল, এবং তারপর থেকে বেলি আফরোজ মঞ্চে একেবারে মানে এক অনন্য নাম হচ্ছে বেলি আফরোজ। আরও অনেক তথ্য দিব, এবং বেলি আফরোজ কিন্তু বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, শুধু তাই না, বিভিন্ন ভাষার পাশাপাশি তিনি ছেলেদের ভাষায় কথা বলতে পারে। সো আমরা আরো অনেক কিছু জানবো বেলি আফরোজ সম্পর্কে, সিঙ্গার বেলি আফরোজ সম্পর্কে। অনেকেই হয়তো বা আপনাকে চিনেছে, কারণ আপনি মঞ্চে যেভাবে লাফালাফি করেন, আমি তো ভয় পাই। আমি এটাই চিন্তা করছিলাম, বাকি ছিল মানে আমি ভয় পাই মাঝে মাঝে যেভাবে লাফালাফি করেন। তুমি এন্ডিং যেটা বলেছো যে ছেলেদের ভাষায়, তখন একটু বেশি কনফিউজড হয়ে গেছিলাম। আচ্ছা, সেটা তো আমরা দেখবো, আপনার এই গোপন প্রতিভা আমরা দেখবো। সো আপনি যখন মঞ্চে লাফালাফি করেন তখন আমরা ভয় পাই যে মঞ্চ যে ভেঙে যাবে কিনা। না না, মঞ্চ ডেফিনেটলি, মঞ্চগুলো অবশ্যই শক্ত মঞ্চই হয়, নরম মঞ্চে তো আর আমাকে ওঠানো যাবে না, বুঝতে হবে। আচ্ছা, কখন এরকম হয়েছে যে মঞ্চ ভেঙে টেঙে গেছে? হ্যাঁ, ভেঙে পড়েছে। হ্যাঁ, ভেঙে পড়েছে। সেটা হচ্ছে চিটং এর রিমা কমিউনিটি সেন্টার, একটি হলুদের একটা অনুষ্ঠান ছিল, এবং আমি পড়েছিলাম, এবং যিনি সাথে পড়েছিলেন আমাদের অনেক পপুলার একজন আর্টিস্ট, তার বাবা মানে আমাদের আঙ্কেল ছিল, মানে ফেরদৌস ওয়াহিদ, নো সাব্বির ভাই, মানে গান করে সাব্বির ভাইয়ের বাবা। আমি একটা হিন্দি গান করতেছিলাম, লাল মিরি। ওই লাল মিরি গানটা গাওয়ার সময় আঙ্কেল এমন ভাবে লাফাচ্ছিল স্টেজে উঠে, স্টেজ ভেঙে নিচে পড়ে, মানে এটা একেবারে আমার লাইফের একটা খুব রেকর্ডেড একটা। আপনিও পড়েছিলেন? আমি পড়েছিলাম। তারপর এরপর থেকে যখনই আমি আঙ্কেলকে দেখি, স্টিল আমি এখনো, মানে তখন তো অনেক ছোট ছিলাম, তখন আমি তো খুব স্কুল লাইফ থেকে স্টেজ প্রোগ্রাম করি, তো আঙ্কেলকে স্টিল আমি এখনো দেখলে মানে ওটাই মনে পড়ে, মানে আঙ্কেল মনে আছে ওই যে আপনি পড়েছিলেন আমিও পড়েছিলাম এরকম। ওকে, সো আমি তাহলে একটু তথ্য মনে ভুল দিয়েছি, পাওয়ার ভয়েস মাধ্যমে আপনার প্রথম শুরু না, আপনি একদম ছোটবেলা থেকে গানের সাথে আছেন? একেবারে ক্লাস 6-7 থেকেই আমার স্টার্টিংটা বলবো, বিকজ আই ওয়াজ এ মিউজিশিয়ান once upon a time. আমার প্রথম স্টার্টেড হচ্ছে ড্রামস বাজিয়ে। আপনি কি রিসেন্টলি দেখেছেন একটা মেয়ে হিজাব পরু, একজন মেয়ে হচ্ছে ড্রামস বাজিয়ে ভাইরাল হয়েছে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। কিছু বলতে চান? আসলে আমাদের বাংলাদেশে আমরা মনে করি কি যে এটা এমন করে কেমন করছে, এটা এমন করে কেন হচ্ছে, হ্যাঁ, এতটুকু আমরা কেন বলি না যে মেয়েটা খুব ভিন্ন ভিন্ন রকম একটা কিছু করছে। একটা মেয়ে ড্রামস বাজানো, এটা একটা দুটো কথা নয় কিন্তু, হ্যাঁ, এটা একটা বিশাল বিরাট টাইপের একটি প্রতিভা। কারণ আমি একজন মিউজিশিয়ান, আমি নিজে ড্রামস প্লে করেছি, আমি নিজে জানি যে ড্রামস বাজানো কতটা কষ্ট, এটা হাত পা সবকিছু ম্যানুয়াল চলে। সো আমি জানি এটার আসলে বিষয়টা কি, এটা আমি বুঝতে পারি। সো এটাকে আমরা কেন সুন্দরভাবে এটাকে ইন্সপায়ার কেন করি না আমরা? সেদিন দেখলাম যে সাংবাদিকদের প্রশ্নের আসলে জবাবে তার বাবা বলছিলেন যে আমার মেয়ে যদি এটা কোনো মানে খারাপ কাজ করে বা আপনাদের না ভালো লাগলে আমি নিজে আমার মেয়ের এটা বন্ধ করে দেব। আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লেগেছে, এবং এটাও দেখেছি যে আঙ্কেল মেবি মাফ চাচ্ছিলেন বা কিছু একটা, হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টকর লেগেছে। যে আমার কথা হচ্ছে আপনাকে মাফ কেন চাইতে হবে? আপনার মেয়ে, আল্লাহ তাআলা তার মধ্যে বিশাল একটা প্রতিভা দিয়েছে, হ্যাঁ, এটা একটি দুটো কথা নাই। এবং সে কিন্তু দুটো হাই স্প্রেড, আমি আর একটু ভালো করে খেয়াল করছিলাম যে দুটো হাই হাইট সে একসাথে মিক্সড করে বাজাচ্ছিল। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সে এতটা প্র্যাকটিস করেছে এটা নিয়ে, যে সে মুক্ত মঞ্চে সে বাজাচ্ছে। এই তো। বাহ, আপনার ড্রামস শেখাটা কোথায় ছিল? আমার ড্রামস শেখাটা হচ্ছে জেকাব ডাইস, আমাদের যিনি লিডার ছিলেন ওনার কাছে শেখা। এবং আমি ওয়ান অ্যান্ড অনলি মানে ছিলাম সেখানে মেম্বার, যে একেবারে কম এজে ছিল। মানে আমাদের এখন যারা আছেন ওনাদের এখন মাশাআল্লাহ সবার প্রায় 40+ হয়ে গেছে এরকম। বাট স্টিল এখনো সেই ব্লু বার্ডস এখনো তেমনই আছে যেমনটা আমি গিয়েছিলাম সেখানে। এবং ওখানে এখন ড্রামারটা মিসিং,
আমি জানি না এখন ড্রামস কেউ বাজাচ্ছে কিনা। যখন আমি পাওয়ার ভয়েসে চলে আসি, পাওয়ার ভয়েসে ইনভলভ হওয়ার পর থেকে আমার ব্লুবার্ডসটা আমার আসলে সেভাবে কন্টিনিউ করা হয়নি। যাক, তাহলে তো ব্লুবার্ডসটা আসলে ড্রামারকে মিস করছে। এবং ব্লুবার্ডস আমার জন্য আরেকটা ভালো দিক হচ্ছে, আমি তো ছোটবেলা থেকে গান শিখে এসেছি, আমার বেসিকটা ছোটবেলা থেকেই হয়েছে। তো গানটা শিখেছেন কোথায়? গান শিখেছিলাম আমি সঙ্গীত নিকেতন, সার্সেন রোড একটি ইয়ে আছে, এটি স্কুল বলা যায়, তো সেখানে আমার গান শেখা। বাহ, চমৎকার। তাহলে পাওয়ার ভয়েসে যখন আসলেন, মানে সেই সময়টা তো আপনি চিটাগাংয়ের মেয়ে, চিটাগাং থেকে তো এখানে আসা, হ্যাঁ। বা এই স্ট্রাগলের গল্পটা যদি একটু আমাদের এই স্ট্রাগলের গল্পটা বলতে গেলে না, এটা আমার কাছে বলতে ভালোই লাগে, কারণ আমাকে কেউ চিনতো না। হ্যাঁ, আমি একেবারে আনপার গাওয়ার বলে না, যে আমার মাঝে মাঝে কিন্তু চলে আসে, কারণ আমার আব্বা ফ্রম ক্যালকাটা মেদিনীপুর, যার কারণে আমার ভাষায় এটা তুমি ভালো করেই জানো যে আমার, হ্যাঁ, আমার কিছুটা চলে আসে। মানে আপনার বাবা, আমি একটু ভুলে গেছি মনে হয়, বাবা হচ্ছে ফ্রম ক্যালকাটা মেদিনীপুর, হ্যাঁ, আর আম্মু হচ্ছে চিটাগং। আচ্ছা। তো আমার দাদা বিশেষ করে আমার মাকে পছন্দ করে তার ছেলের বউ হিসেবে। হ্যাঁ, তো এইভাবে আমাদের, মানে আমার আব্বা আম্মার মানে যুগলবন্দিটা এইভাবেই। আচ্ছা, তাহলে তো আপনার ফ্যামিলির মেম্বাররা কলকাতায়ও থাকে? হ্যাঁ, হ্যাঁ, কিছু না, সবাই বলবো, আব্বার একেবারে সবাই কলকাতায়, আমার চাচা টাচা সবাই কলকাতায়। তো পাওয়ার ভয়েসের বিষয়টা ছিল কি, আমি যখন চিটং এ গান করতাম, চিটং এ হতো কি, চিটং এর রাত জুড়ে প্রোগ্রাম হতো, সারা রাত, যেমন পুরান ঢাকায় যেভাবে হয় যে সারা রাত জুড়ে প্রোগ্রাম, তো চিটং এর বিষয়টা তেমন ছিল যে সারা রাত জুড়ে প্রোগ্রাম হতো। তো এই আজকে এর বাড়ি, কালকে ওর বাড়ি, মানুষের বাড়িতে বাড়িতে একটু গান গাইতে হতো প্রচুর। এমনও হতো যে কোনো বাড়িতে গেলে তুমি অনেক ভালো সম্মান পেয়েছো, অনেক আতিথেয়তা অনেক ভালো ছিল, আবার কোনো জায়গায় গেলে তুমি এক কাপ চাও পেলে না, এরকমও হতো। হ্যাঁ, তো মাঝে মাঝে মানুষের কিছু আচরণ দেখে মনে হতো যে এই লাইনটাতে এসেই মনে হয় খারাপ করেছি। হ্যাঁ, যে এই লাইনটাতে আসাটাই উচিত হয়নি, মানে গান শেখাটা, গান করাটা উচিত হচ্ছে না, এরকম মনে হতো মাঝে সময়। তো এরকম করতে করতে এক সময় মানে মনে মনে সবসময় প্রার্থনা করতাম যে আল্লাহ, আমাকে এমন একটা জায়গায় তুমি নিয়ে যাও যেখানে আমি আমার ইচ্ছে হলে আমি গান গাইবো, আমার ইচ্ছা না হলে আমি গান করবো না, এটি প্রপার সময়টা আমার আসুক, এমন একটি প্ল্যাটফর্ম দাও যে মানুষ আমাকে চিনবে, আমার নিজের গান তৈরি হবে, আমাকে মানুষ চিনবে। হ্যাঁ, এরকম মানুষের মানে অ্যাটলিস্ট একটা আমার সেই সম্মানটা তৈরি হবে। তখন আমার পাওয়ার ভয়েসটা আমার কাছে মনে হয়েছে যে আমার সেই প্ল্যাটফর্ম। পাওয়ার ভয়েসের পরে আমি যখন চিটং গিয়ে গান করি, আরে বেলি আসছে, পাওয়ার ভয়েসে বেলি বেলি বেলি, হ্যাঁ, মানে এরকম একটা ভাব আছে। এই তো। কিন্তু ওখান থেকে আসা বা এখানে থাকা, ওই সময় তো আপনার বয়সও বেশি ছিল না। তখন আমি একেবারে ছোট, একেবারে 15 কি 16, হ্যাঁ, একেবারে ছোট। কলেজে পড়তেন তখন? হ্যাঁ, আমার পাওয়ার ভয়েসে যখন আমি জাস্ট তখন মানে আমার এসএসসি কমপ্লিট করেছি আমি। হ্যাঁ, জাস্ট এর পরে আমাদের ক্যাম্পিং শুরু হয়ে যায়। তো আমি কিন্তু আমার এইচএসসি দিয়েছি 2014-তে গিয়ে, মানে আফটার পাওয়ার ভয়েস। হ্যাঁ, তো এই তো আমার মধ্যে অনেকটা গ্যাপিং হয়ে যায়, কারণ আমার সবকিছু মিলিয়ে আমি কেমন যেন বুঝে উঠতে পারছিলাম না। ওখান থেকে এসে থাকতেন কিভাবে? আমার অনেকটা কষ্ট হয়েছে। মানে একাই চলে এসেছিলেন? আমার অনেকটা কষ্ট হয়েছে বলতে দ্যাট টাইম মানে আমার ফ্যামিলি প্লাস আমার এই সঙ্গীতাঙ্গন এসব মিলে আমাকে খুব কষ্ট করে হ্যান্ডেল করতে হয়েছে সবকিছু। আচ্ছা, তো তখন তো বুঝতে পারেন নাই যে পাওয়ার ভয়েসে আমি এত পরিচিত হব, তারপর আস্তে আস্তে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করব? আসলে পরিচিতিটা তারা তোমায় করে দিয়েছে, হ্যাঁ, কিন্তু বাকিটা ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, যেমন তুমি এখন যে কাজে সম্পৃক্ত আছো, আমার কাছে মনে হয় যেন তখন একটা কম্পিটিশন ছিল, এখন আরেকটি কম্পিটিশন। এখন আমার কাছে যেটা মনে হয় যে এখন আমার গান নিয়ে আমাকে আগাতে হবে, আমার গান পরিচিতি করতে হবে, আমার গান নিয়ে আমাকে মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা। আর তখন ছিল যে আমি বেলি আফরোজ একজন সঙ্গীত শিল্পী, এটাই মানুষ চিনবে, মানুষের থাকে না যে চাও পাওয়ার না কোনো কমতি থাকে না। তা আমার কাছে তাই মনে হয় যে তখন বিষয়টা ছিল যে আমি পরিচিত হব, জাস্ট আমাকে চিনবে। আর এখন হচ্ছে না, আমার গান পাবলিশ করতে হবে, আমার অনেক গান লাগবে, যে এগুলো বেলি আফরোজের সং। হ্যাঁ, এই লিস্টটাই বেলি আফরোজের। এই তো।
আচ্ছা, যখন চিটাগাং থেকে আসলেন মাত্র, তখন কি আমি যতটুকু জানি যে আপনি অনেক ধরনের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন, সেই সময়টা কি এই যে শুদ্ধ ভাষায় কি ছোটবেলা থেকেই প্র্যাকটিস করা হয়েছে শুধু নাকি আমরা সেই ছোটবেলা সময়টা? থেকে আমার বাসায় আচ্ছা, আচ্ছা। আমরা একেবারে শুধু আমার মায়ের সাথে যখন কথা বলি তখন হচ্ছে ও যে শুরুতে তোমায় যখন বলেছিলাম যে এটা এমন কোশ্চেন যে যেমন আমার মা আর তুমি আমার মায়ের সাথে যখন কথা তুমি তো খেয়াল করেছো মেবি আমার মা কিন্তু এমন করেই কথা বলে আমার বাসায় স্কুলে থাকাকালীন সময়ে যখন ফ্রেন্ড সার্কেল আমাদের মানে টেলিফোন তখন তো টেলিফোন সময় ছিল টেলিফোনে যখন ফোন আসতো মা ফোন ধরে বলতো হ্যালো হ্যাঁ কে বলতেছো যে বেলি বেলি আছে তো ফত্তাছো যে আর কি মানে আচ্ছা, তো এই যে বাবার যে কলকাতার মানে ব্লাড লাইন আছে, আমার তুমি বলতে গেলে এটা বলো যে আমার বাবার খুব কষ্ট হয়েছিল আচ্ছা। কারণ আমার বাবা একেবারে বুঝতো না বাবা তো চিটাগাং মানে ভাষা। চিটং এর ভাষা বোঝা তো দূরের কথা আমার বাবা ছিল একেবারে ইন্ডিয়ান খাঁটি ইন্ডিয়ান ভাষায় কথা বলতো হ্যাঁ হ্যাঁ হিন্দি ভাষায়? আজি বসরত কি লড়কিও আইও কা খাইও কা মানে ওনাদের টোনটা ছিল এমন বিশেষ করে আমার দাদি ছিল একটু ভাষার মধ্যে কিন্তু আবার অনেক তফাৎ আছে যেমন আমরা বাংলা ভাষায় যেমন কথা বলছি যেমন চিটং এর ভাষা নোয়াখালীর ভাষা কুমিল্লার ভাষা অনেক চেঞ্জ না তো ইন্ডিয়ানের মধ্যেও সেম তফাৎ আছে যেমন পাঞ্জাবি আঞ্চলিক ভিত্তিতে। বা তামিল হ্যাঁ ওদের ভাষাগুলো ইন্ডিয়ান ভাষায়ও কিন্তু অনেক চেঞ্জ আছে যে এই এলাকার ভাষা এরকম ওই এলাকার ভাষা এরকম তো আমার বাবার যে এলাকাটা ছিল ওরা এভাবে কথা বলতো আজি বসরত কি লড়কি আই হে সুন রহে হো কা এভাবে করে কথা বলে মানে টেনে টেনে কথা বলে Okay. তো আমার মা যখন এসছে তো আমার মা কথা বলতে একরকম আমার বাপ কথা বলতে একরকম এরকম একটা ব্যাপার আপনার মা কি ছিল হিন্দিতে কথা বলতো আপনার না বাবার সাথে? মা তো চিটং এর ভাষায় এই যে আমি যে ভাষায় বললাম যে কষ্ট যে খাইছো যে এমন কত Communication হয়তো কিভাবে? বুঝতে অনেক কষ্ট হয়েছে আমার বাবার প্রায় 4 থেকে 5 বছর লেগে গেছে মানে শিখতে শিখতে মানে তিনি তো হ্যাঁ। বাংলা পারতেন না? না 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 আব্বু শিখেছে আব্বু বাংলাদেশে আসার পরেই শিখেছে শিখেছে। এখন এমন পারদর্শী আমার বাবা বিশ্বাস করো আমার বাবা এখন চিটং এর ভাষায় কথা বলতে পারে কিন্তু হদ্দে হরে যায় তো হদ্দে একদম এইভাবে করে আরে বাবা। আচ্ছা, তাহলে ক্যালকাটার যে বাংলা মানে ক্যালকাটেশিয়ান বলে নাকি আমি ভুল বলছি? ক্যালকাটিয়ান, হ্যাঁ। আচ্ছা, এই বাংলাটা কেমন একটু আমাদেরকে বলেন ওই তো। বাংলাটা হচ্ছে কি আমি এক বলি মিনিট কথা ওরা বলেন ছটা আপনি এই জাস্ট এই যে আমি এখন তোমার সাথে যেভাবে করে কথা বলছি এই যে ওরা ছটাকে ওরা কেমন করে যেন উচ্চারণ করে বুঝতে পেরেছো বুঝতে ছটাকে পেরেছো জ বলছে? না না এই যে আমি কথা বলছি না এখন হ্যাঁ, এই যে টোনটা তখন চলে আসে হ্যাঁ। বুঝতে পেরেছো ওরা টোনটা শটা স করে বলে এসছে খেয়েছে গিয়েছে করছি করেছি ওভাবে বলে আচ্ছা, 1 মিনিট কথা বলেন তো কলকাতার ভাষায়। সমৃদ্ধি জাগো এফএমে এসছো কেমন লাগছে তোমার কাছে আমার তো ভালো লাগছে, আপনার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে আজকে এই যে এত সুন্দর করে এই যে কি আরে আমি না এই যে সোফা যেটা আছে এটাতে বসছি না এটাতে বসার পরে আমি বলছি কি যে এমন হলে তো আমি নিজে মানে প্রথমত আমি ড্রেসটাই চেঞ্জ করে এসতাম গো বুঝতে না, পেরেছো আমরা তো ভেবেছিলাম সোফার যেতটুকু কাপড় বেঁচে গেছে ওটা হ্যাঁ, দিয়ে। তাই বলছি তাই তো আমি গায়ে লাগিয়ে ফেলেছি তাই তো মনে হচ্ছে দারুণ দারুণ মনে হচ্ছে যে কলকাতার আসলে কলকাতার ভাষার মতো তুমি আমার লাগছে। চাচার সাথে আমি যখন কথা বলতে দেখবে হ্যাঁ। তখন জাস্ট এমনটাই টোনটা পাবে মানে আমার আচ্ছা। চাচার সাথে আমি তখন বিশেষ করে আমার সিদ্দিক বলে আমার অ্যাসিস্ট্যান্ট যে সিদ্দিক আছে সিদ্দিক বলে আপু আপনি কথা বলার সময় মানে ওনার সাথে কথা বলার সময় দেখি পুরাই চেঞ্জ আবার দেখি মানে এদিকে কথা বলার সময় আমাদের সাথে তখন খাইছোস গাইছোস মানে এমন চেঞ্জ আমি সেটা চলে আসে অটো চলে আসে আচ্ছা, হিন্দি ভাষায় আপনার বাবা তো মানে হিন্দি ভাষা বলতেন, হিন্দি ভাষায় আজকে আপনি যে গেটআপ পরে আছেন সেই গেটআপ সম্পর্কে কিছু বলেন না? एक्चुअली ये जो पहना है ना पहले सोचा कि पहन आई मीन पहनने के बाद देखने में अच्छा लगेगा पर अभी देख रहे कि इस सोफे के साथ मेरा एकदम रिश्ते हो गए মিলে গেছে, আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, समझ में आ रहे हैं ना না আজকে মেকআপে কি কি দিয়েছেন একটু বলেন। मेकअप उतना भी ज्यादा मेकअप मेकअप नहीं किया हमने देखो यहाँ पे पिंपल जो है वो दिख रहा है यहाँ पे एक पिंपल है वो भी दिख रहा है समझ में आ रहे हैं ना का হ্যাঁ, মানে আপনি কি সব বাংলাদেশি মেকআপ ইউজ করেছেন? हाँ एकदम খাঁটি বাংলা খাঁটি মানে বাংলাদেশি পণ্য ইউজ করছে আচ্ছা, ও মাই গড, আপনি কয়টা ভাষায় কথা বলতে পারেন? আমি তো খালি অবাকই হচ্ছে। মানে চিটাগাং কক্সবাজারও জানি, একটু পরে শুনবো। কক্সবাজারের ভাষা আবার অনেক কঠিন আমাদের এখানে আজকে একজন ভাইয়াও আছেন ওনাকে আমি বলতেছিলাম আল্লাহ আপনি কক্সবাজার হ্যাঁ, এই যে। কক্সবাজারের ভাষা কিভাবে আয়ত্ত কক্সবাজারের করলেন? ভাষা তোমার
কক্সবাজারের ভাষাটা বলতে গেলে ওরা একটু অন্যরকম, ওদের ভাষাটা ওদের ভাষাটা কেমন? ওদের ভাষাটা অনেক কঠিন ভাই। তবে আমি ওই যে ভাইকে বলতেছিলাম তখন কক্সবাজারে যে আমি একটু মানে ওদের ভাষাটা একটু বুঝতে আসলে সমস্যা ওদের হয়। ভাষা হচ্ছে যেমন বিশেষ করে অটো চালক যারা আছে ওরা তো একেবারে ওখানকার লোকাল, ওরা ওরা খুব সুন্দর করে বলে কথা। কিভাবে বলে? যেমন তোমার মতো পাবলিক যখন থাকবে তখন তুমি যখন আরে বলবা, আমি লাস্ট কক্সবাজার গেছি বুঝছেন হ্যাঁ। আপু, আমার থেকে বাসা মানে আমার থেকে যে অটো চালকের উঠলে এক ভাড়া, তারপর ওখানে পৌঁছানোর পর বলে কি আমি বুঝতে পারি নাই হচ্ছে ওই যে এই তুমি জায়গা, ওই যে তুমি সুন্দর করে বলছো এই মামা টাকা বাড়ায় দিতে যাবেন, হবে। ওই যে তুমি সুন্দর করে বলছো যার কারণে এই মামা যাবেন, তুমি যে বলতো তো কি ও বলবো? মামা যাবে না, এভাবে বলতে হবে। মানে কি হরিয়ে কিত্তু হবে, হরিয়ে ওরা ওরা মানে হরিয়া মিন্স হচ্ছে মানে কোথায়, এই আচ্ছা তো। ও মাই গড, এইটা কিভাবে আয়ত্ত করলেন আপনি? আপনি তো চিটাগাংয়ের মানুষ। এই এই ভাষাটা অনেক কঠিন ভাই। এই মানে কক্সবাজার না, ওরা কক্সবাজারকে বলা হাকশো বাজার যাবে না বয়ে। দারুণ, মানে এক একটা জায়গার আঞ্চলিক ভাষার কিন্তু মানে একদম, খুব সৌন্দর্য মজা। অন্যরকম। আমি এটাকে খুব এনজয় করি জানো। আচ্ছা আপনি মানে আয়ত্ত করলেন কিভাবে আমি কক্সবাজার? এই যে থাকতে সারাদিন হ্যাঁ কক্সবাজারে থাকেন? না মানে শোতে হচ্ছে না, আমাদের আচ্ছা, প্রোগ্রামে দেখা program হচ্ছে। হচ্ছে। আর আমি তো বাইবর্ন চিটাগং, সো আমার সেই ব্লাড রিলেটেড একটা বিষয় আছে ইউ আর যে- গুড লার্নার, মানে ভাষার ক্ষেত্রে একদম খুব তাড়াতাড়ি ধরে ফেলেন। যেমন তোমায় জিজ্ঞেস করবে মামা যাবেন বেক্সে, তো তুমি যখন বলবা যে এই মামা যাবেন বিচে যাব, তুমি তো এভাবে বলবা। আরে সেদিন ওই যে কি জানো আমাদের সাথে মানে প্রোডিউসাররা গেছে, তো প্রোডিউসার হচ্ছে যে পিচিরা থাকে না মালিশ করার জন্য, হ্যাঁ। তো ওই পিচিকে ডাক দিছে, পিচি যে কি বললো কত টাকা বললো আমরা কিছুই বুঝি নাই। ও যাবে না মামা, বিচে যাবে তো বিচে, এইভাবে। আচ্ছা ধরেন আপনি তো অনেক সুন্দর, তো নিজের সৌন্দর্যের বর্ণনা একটু কক্সবাজারের ভাষায় দেন না। হাকশো বাজার মায়ে ফক্কল কিন্তু সুন্দর, আসলে ইতারা দেখতেও সুন্দর, হতাও হয় সুন্দর। ইতারা তরার মতো ওয়ালি যেগুন আছে, ওয়ালি অকলের সামনে আরো সুন্দর করে এরা হতা হয়। ওয়ালি কি? ওয়ালি, হোয়াটস দ্য মিনিং অফ ওয়ালি? বইঙ্গা? তোমার দর্শককে এবার প্রশ্ন করো তুমি। দর্শক আমরা জানতে চাই হোয়াটস দ্য মিনিং অফ ওয়ালি? ওয়ালি কি আসলে? what is the meaning of ওয়ালি? ওয়ালি মানে ওয়ালে বাই বাই উঠে। আমি তো- ফল ও আচ্ছা ওই যে আনারকলি। ফল বুঝো? ফল কি মানে ফল ফ্রুটস? আরে কি যন্ত্রণায় বললাম, ফ্রুটস। ফল হাত দে হ্যাঁ। তোমার আমি ফলে গিয়ে গই আজি এসছি জাগো এফমত আল্লাহ গেছে সমৃদ্ধি ফল ওয়ালি বহুত কিছু ডাকি বেলায়, কিন্তু বইঙ্গা এখনো বুঝিবার চেষ্টা না করে আসলে কি হয়। আপনি আমরা বইঙ্গা বলেন কেন? আমি কিন্তু এটা বুঝি বইঙ্গা মানে কি। আচ্ছা চট্টগ্রামের মানুষকে বইঙ্গা বলে এরকম অপমান করেন তো কেন? বইঙ্গা বলবো না, তোমরা হচ্ছে আউট ডিস্ট্রিক্ট, বুঝতে হবে। চিটাগের মানুষের এই একটাই মানে খুব মানে দেখায়, হ্যাডাম Power. দেখায়, পাওয়ার দেখায় যে আইসি ডেঙ্গে হাউন পরিমো। ও আচ্ছা মানে এই জন্য মানুষকে বইঙ্গা বলবে। হ্যাঁ আমি দেশে এবং দেশের বাইরে যেখানেই গেছি, চিটাগং এর মানুষের না আলাদা একটা কেমন যেন একটা থাকে, মানে ঘামান্ডি থাকে, আই ফ্রম চিটাগং, বুঝন পরিব। আচ্ছা অনেক কিছু তো শুনলাম, এখন একটু যদি বড়লোক ভাষায় কথা বলতে হয় না, এই যে মানুষ যে আপনি যখন ছবি তোলেন তখন মুখ পাও করেন বড়লোক না? ভাষা কি, মানে ডোন্ট টেক ইট posh, আদারওয়াইজ। posh। কিছু প্রেজেন্টার আছে, আমি কাউকে ছোট করে বলছি না, কিছু প্রেজেন্টার আছে যেমন তুমি এখন কথা বলছো একেবারে খুবই ন্যাচারালি নরমালি, আবার কিছু প্রেজেন্টার আছে ওয়েলকাম টু জাগো এফএম 94.4, এই যে যেভাবে আমি বলছি। না সেটা তো হ্যাঁ, আছে, হ্যাঁ। এখন আমি বলছি যে এখন যদি আজকে আপনি আমাদের সাথে আছে বেলি আফরোজ, এই যে আমার মুখের এক্সপ্রেশনে তুমি দেখতে পেলেছো, তো আমি তখন তাকে বলতাম ভাই নরমালি বলো, নরমালি বেলি আফরোজ। যেমন আজকে আপনি খুব সুন্দর করে সেজে আসছেন, আপনাকে গুলশানের ভাবিদের মতো লাগতেছে। সো গুলশানের ভাবি এখন কোথায় গুলশান যাবেন? ভাবি বোন বলতে পারতাম, বাট ভাবি কেন, ভাবি তো এখনো বোন হন না, so- আচ্ছা হ্যাঁ ভাবি তো হন নাই, তাহলে গুলশানের আচ্ছা গুলশানের ভাবি তো নাকি? ও যে মানে গুলশানের- মামি ড্যাডিজ যে বাচ্চা আছে হিডি ওটা বলো। এটা মানে কি? আরে মামি ড্যাডির যে পোলাপাইন আছে না কতগুলো, ও ওটা পাপা বলো, কাপারি, হ্যাঁ। পাপা কাপারি, পাপা yes, কাপারি। পাপা আচ্ছা কাপারি। পাপা কাপারি কি করে, কিভাবে আপনি পাপা কাপারি- আজকে শোয়ের পর কোথায় যাবেন?
বাসায় যাব। বাসায় যাবেন, আচ্ছা। পাপা কাপারে কি করে? পাপা কাপারি আর কি করবে, বাপের পকেট থেকে টাকা নিয়ে খরচ করা যাচ্ছে। কিভাবে কথা বলে? ওরা তো আসলে এই যে ওরা আসলে এভাবে তোমার মতো পাবলিকের সাথে কথা বলতে অনেক বুঝে শুনে কথা বলে। কথাই বলে না আমার সাথে? তোমার মতো পাবলিকের সাথে কথা বলতে অনেক বুঝে শুনে কথা বলে, এবং আচ্ছা। যখনই কথা বলবে, যখনই ক্যামেরা অন হবে, তখন জাস্ট এরকম স্টাইলটা এরকম হয়ে যাবে। পাপা কাপারে কি খায়? পাপা কাপারে ওরা আসলে গুলশান বনানী রেস্টুরেন্ট ছাড়া আর কোথাও খায় না। কি খায়? কি খায়? সবকিছুই খায়। না খাওয়ার মধ্যে কি আছে ভাই, সবকিছুই খায়। সবকিছু বলতে মানে পাপা কাপারে মাজার। আমার আসলে ন্যাচারাল বিষয়টাই ভালো লাগে, আমি মজার- যেভাবে ন্যাচারাল থাকি, হ্যাঁ। আমার ন্যাচারাল বিষয়টা আমার ভালো লাগে। এত Okay. আর্টিফিশিয়াল যে মানে থাকে না, অনেকে আছে দেখো, সে তার বাসায় কথা বলছে একরকম, যখন ক্যামেরা অন হয়, ক্যামেরা অন হওয়ার সাথে সাথে আরে কি অবস্থা, কেমন ভালো চলছে, আছো?" ভালো আছো, একদম এমন হয়েছে, মানে ভয়েস টোনটাই চেঞ্জ হয়ে যায়। ওকে, লেখাপড়া করছো তো? লেখাপড়া করছো? ও মাই গড, কি বলো, জাস্ট কয়েকটা ইংলিশ শিখেই সে মানে একদম বাংলিশ হয়ে যায়। বাংলাদেশ এই তো। হয়ে যায় একদমই। আচ্ছা, এখন তো একটু গান নিয়ে কথা বলি, যে এখন সর্বশেষ কোন গানটা আসতেছে বা কি করছেন, গান নিয়ে প্ল্যানিং কি? 2017-তে আমার রিলিজ হয়েছিল তোমার হায়রে হায়রে। হায়রে হায়রের পরে আমি ওরকম একেবারে আম, মানে টোটাল প্যাক ওই টাইপ কোনো গান আমি রিলিজ করতে পারিনি, কারণ আমারও কিছু সাধ্যের ব্যাপার ছিল। আমি, তুমি ভালো করে জানো যে আমি যাই করি আমার নিজের টাকায়, হ্যাঁ, আমার চলতে হয় সবকিছুই, তো ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে। আচ্ছা। তো এবার আমার যেটা হচ্ছে, এটা হায়রে হায়রে 2 ভার্সন হবে, যেটা হচ্ছে তেঁতুল পাতা শিরোনামে আমার একটি গান আসছে। এটা কি এবং সেই গান? এটিতেই, হ্যাঁ, তেঁতুল পাতা তেঁতুল পাতা তেঁতুল তেঁতুল বড় বড় টক, টক। তোমার আচ্ছা, সাথে অনেক প্রেম আগের করিতে একটা আমার গান। বড় শখ। ওই গানটার জাস্ট এই বিজ লাইনটাই আমরা নিয়েছি, এবং এটাকে নিয়ে আমরা একটু মডিফাই করে একটু অন্যরকম ভাবে গানটাকে, এবং গানটা শুনলেই বলবা যে এই গানটা কি মিউজিকটা এখানে করা নাকি কলকাতায় বা মুম্বাইতে করা। আসলে কি মুম্বাইতে করে নাকি? না, এটা আমরা সম্পূর্ণ এখানেই করেছি, এটা রবিন করেছে, মিউজিক ডিরেক্টর রবিন ইসলাম, ওই করেছে গানটা। এবং এই গানটা বিশ্বাস করো প্রায় 5 থেকে 6 মাস সে জাস্ট একটু মিউজিক করে, আমি তাকে নিষেধ করি, রবি না এটা এইভাবে না, এটা এমন করে, আবার একটু মিউজিক করে, আবার তাকে গিয়ে মানে কারেকশন করি, এরকম করতে করতে প্রায় 6টা মাস হয়ে গেছে। পরে শেষ বেশ গানটা শেষ হলো, এখন এটি মিউজিক ভিডিওর অপেক্ষায় আছে। আমরা কি গানটা শুনবো একটু? উম, মানে আজকে- এটা নিশ্চয়ই আজকে- ফিউশন করেছেন। না না না, আজকে না, আজকে এটা না। মানে এটা এখন ধামাকা শোনালে হবে। এখন এটার একটু মানে ইয়েটা চলে যাবে, এটা Okay, একটা যে okay, okay. আছে না। আচ্ছা, আমরা আরো গল্প করবো, তার আগে আমরা একটা মজার গেমস খেলি, Sure. ঠিক আছে? আচ্ছা, আমি এই গেমসটা একটু মজার, আপনার মজা লাগবে। সেটা হচ্ছে কিছু গান বলবো, সেই গানগুলো বিভিন্ন এক্সপ্রেশনে গাইতে হবে। এক্সপ্রেশনগুলো আমি সিলেক্ট করে দেবো। কঠিন হয়ে যাবে না তো? না, কঠিন হয়ে যাবে না। আচ্ছা, বলো। আচ্ছা, এই যে আপনি তো রুনা লায়লা মিসের জ্বালা জ্বালা গানটা শুনেছেন। আবার ওফ, হ্যাঁ কেন, হ্যাঁ, এটা কি শুনেছি। হয়েছে? না না, মানে ম্যাডামের কথা বললে একটু গা শিখুন ম্যাডাম ওঠে, তো কারণ আপনার অনেক সুনাম ওনাকে করেছে পাওয়ার ভয়েসে। এটা এটা করেন ঠিক, বাট ওনাকে কপি বা ওনাকে ইয়ে করা ইটস সো টাফ, ইটস কপি করতে হবে না, হ্যাঁ। এটা আর একটু মজার। সেটা হচ্ছে, আচ্ছা, এই গানটাই যদি কান্না করে গাইতেন তাহলে কেমন হতো? আল্লাহ, শাকিব এই গান খানের গান। যদি তিনি শুনতে পান, এটা কিন্তু আমার মনে হয় এটা স্কিপ করবেন? হ্যাঁ, skip আচ্ছা, করলে যেহেতু better আপনি হয়। গুরুজি Yes, মানেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, রুনা লায়লা মিসের সাথে আপনার সেই ঘটনাটা একটু বলেন না, উনি আপনাকে কিভাবে অ্যাপ্রিসিয়েশন দিলেন? আমাদের পাওয়ার ভয়েসের টপ 10 আমরা একটি নাটক করেছিলাম, একটি নাটক করেছিলাম, সেটা হচ্ছে আমাদের পাওয়ার ভয়েসে যা যা হয় সেটি আমরা নাটকে তুলে ধরেছি। হ্যাঁ, এরকম একটি বিষয় ছিল। তো আমি রোল করেছি রুনা লায়লা ম্যাডামের, আমাদের সজল করেছে আমাদের তানভীর খানের, তারপর কর্নিয়া, রাজু, এরা সরি রাজু আর মাসুম ভাই হয়েছে জাজেস, এবং কর্নিয়া, সুকর্ণা যারা আছে সবাই হয়েছে, ওরা কন্টেস্ট্যান্ট হয়েছে, এরকম করে আমরা একটা নাটক করেছিলাম। তো যে কোনো মাধ্যমে এটা ম্যাডামের কানে যায় এবং তিনি শুনতে পান যে আমি ওনার রোলটা আমি করেছি, এবং তিনি সেটা দেখার পরে এটা বলছিলেন যে বেলি ভালো করেছো, কিন্তু তবে মাঝে মাঝে একটু তোমার ভুল হয়েছে, তবে ভালো করেছো। আচ্ছা, রুনা লায়লা মিস কিভাবে কথা বলে একটু যদি ওনাকে এখন mimic যেটা করতেন। বললাম, একটু মানে আর একটু ওনার- বেশি করে যদি একটু মিমিক ওনার টোনটা হচ্ছে মানে ভাই, এটা ইটস সো টাফ, ওনাকে ধারণ করা এটা মহাগুরু, বুঝতে হবে। ধরেন আজকে আপনাকে দেখলো, কি বলতো? তুমি আমাকে নিয়ে এখন নকল করা শুরু করেছো না? কি জাগো এফএমে গিয়ে নকল করেছো?
ভালোই তো ওনাকে। আচ্ছা ঠিক আছে, এবার আরো 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 মজার গেমস, সেটা হচ্ছে লাগে উড়া ধুরা। এটা হাসতে হাসতে গাইতে হবে। এটা দেখে তুই পানি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। বেস্ট বেস্ট, সুন্দর হয়েছে। আচ্ছা নিশ্চয়ই ওই গানটা শুনছেন যে হাসতে দেখো গাইতে দেখো। ভাই এলআরবির কোনো গান এলআরবির কোনো গান? ওকে ওকে ওকে, তাহলে কিনে দে রেশমি চুড়ি, এই গানটা যদি কান্না করে গাইতেন। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আরে। ওকে, সো রিসেন্ট শাকিব খানের কোন গানটা যেন ছিল? জানি না। তাসনিয়া ফারিনের একটা গান আছে না? আচ্ছা নুসরাত ফারিনেরও তো একটা গান আছে, কোনটা? ওই যে লোকে বলে বলে রে কই থেকে আইল। মুখস্থ করিনি এখনো, মানে মুখস্থ শুনিনি। করেন নাই? আচ্ছা, মুখস্থ তো দূরের এক কথা। পায়ে নূপুর, এই গানটা আপনি ঝগড়া করে গানগুলো। এক পায়ে নুপুর আমার অন্য পা খালি, এক পাশে সাগর আরেক পাশে বালি, নাকি? এক পায়ে নুপুর আমার অন্য পা খালি, এক পাশে সাগর অন্য পাশে বালি। এই তো আমার ছোট নদী। আমার ছোট। ওকে, এবার দুষ্টু কোকিল, এটা হেসে হেসে গাইতে হবে। দুষ্টু ফাগুন মাসে কাঁচা বাসে কুনকুনিয়ে ভ্রমরা, প্রেমের লাগি বুকটা করে আউ। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। এটা কি ছিল? Best, best. প্লিজ তুমি শুনে এগুলো মানে ইয়ে করো না, এটা জাস্ট এটা just এটা একটা ফান ছিল, বাট আই উইশ আপনি মজা পেয়েছেন। না একদমই না। মজা পান নাই? কারণ ওকে, এটা আসলে কখন কে কোন সময় কিভাবে নিয়ে নেয় বলা যায় না। মানে আমার মনে হয় না কেউ কোনোভাবে Okay. নেবে। যাই হোক, আচ্ছা যাই হোক, আপনার সম্পর্কে একটু জানতে চাই যে মৌলিক গানগুলো অনেকগুলো আছে আপনার, তো সেক্ষেত্রে আমরা কি একটা মৌলিক গান আপনার শুনতে পারি এই মুহূর্তে? হাইরে হাইরে, হায় রে হায় রে হতে যেটা পারে। আমার মানে একেবারে টার্গেট সং ছিল। হাই রে মন জলে, হাই রে কি জ্বালা, হাই রে বন্ধু কোথায়, যাই রে দিন চলে যাই রে, অন্তরে বাইরে মন তোরে চাই, তোর প্রেমে হইবি বাগি, ঘরে কি করে মনটা রাখি, উইরা উইরা যায়, হাই রে। এই তো ওয়াও, দারুণ হয়েছে। এই গানটা আসলে খুব সুন্দর, মানে শুনলেই মনে হয় নাচি একটু। এটা নিজের গান বলে কথা, নিজের গানের প্রতি আসলে দেখবা প্রত্যেকটা আর্টিস্টের তার ভালোবাসাটা অন্যরকম থাকে, এবং ডে বাই ডে গানটাকে সে যত রকম গাইবে সে একটু মডিফাই করে গাইতে চায়, একটু অন্যরকম করে গাইতে চায়। যেমন আমি যেভাবে গাইলাম, তুমি এখন মানে অরিজিনাল সংটা শুনে দেখো, একটু ডিফারেন্ট পাবা। আচ্ছা, আপনি সবসময় এই যে পুরোনো গানগুলোকে রিমেক করার চিন্তা করেন কেন? আমার কাছে ভালো লাগে, আমার কাছে কালজয়ী গানগুলো গাইতে আমার কাছে মনে হয় যেন এটি প্রথমত হচ্ছে আমরা নিউ জেনারেশন, আমরা গানগুলোকে ধরে রাখছি ফার্স্ট অফ অল, এবং আমি কখনো কালজয়ী গানগুলোকে, অনেকে আছে এখন একটু বিকৃতি করে গান করে, এই জিনিসটার আমি একেবারে মানে এটাকে আমি পজিটিভ চোখে দেখি না। গানের সুর তাল লয় সবকিছু রেখে এবার তুমি গান করো, হয়তো একটু মিউজিকটা তুমি একটু 19-20 বা গানের সুরটাকে তুমি একটু অন্য করে একটু আর একটু সুন্দর করে গাচ্ছ বা কিছু, বাট অনেকে আছে এটাকে বিকৃতি করে ফেলে, হ্যাঁ, যেটা একেবারে যায় না, শোভা পায় না এটা। আচ্ছা, বিশ্বকাপ তো চলে এসেছে, সো আপনি কোন দলের সাপোর্টার? ব্রাজিল। ব্রাজিল, একদম। আচ্ছা, ব্রাজিল কেন সাপোর্ট তুমি? করেন? আমি গত মানে ইয়েতে ওয়ার্ল্ড কাপে আমি আর্জেন্টিনা ছিলাম, 4 বছর আগে তুমি তাহলে। এবার ব্রাজিল। আচ্ছা, এটা কি মানে দলিল লিখে, আমি দলিলে না, হুট করে মনে হলো এবার ব্রাজিল করি। সো দর্শক আপনারা নিজেরাই শুনতে পেলেন যে সমৃদ্ধি কিন্তু মানে হয় না এরকম মানুষের মুড সুইং হয় না, আমার মুড সুইং হয়েছে। গুড, ওয়েলকাম টু ব্রাজিল। আচ্ছা, ওয়াই ব্রাজিল? আমার কাছে ব্যক্তিগত দিক থেকে আমার নেইমারকে আমার খুব পছন্দ। আমি বাংলাদেশে নেইমারের মতো কোনো ছেলে দেখলে আমি সত্যি প্রেম করতাম, কিন্তু আপনি নেইমারের সাথে প্রেম করতে চান? মানে তার এক্সপ্রেশন গুলো ভালো লাগে, তুমি দেখো হ্যাঁ, হ্যাঁ। একটা গোল হওয়ার পরে বা কোনো একটা ভালো সিচুয়েশন হলে
তার যে অ্যাক্টিভিটিটা বা সে কিছু এমন কিছু অ্যাক্টিভিটিস করে যেটা তোমার অটোই ভালো লাগবে। তুমি দেখো এটা কিন্তু ভাইরাল হয় কিন্তু, তাই না? কি করে নেইমার একটু দেখান না। এই তো থাকে না যে মাঝে সময় এমন হয় যে এই টাইপের একটা মানে টাং বের করে বা সে কিছু ভঙ্গিমা করে যেটা আসলে অ্যাট্রাকটিভ লাগে। তাহলে তাকে কেন ভালো লাগবে না? ওয়াই নট? আমার তো নেইমারের চুলের স্টাইলটা ভালো লাগে, অনেক আমার কাছে তাকেই ভালো লাগে, তার অ্যাক্টিভিটিস ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তবে তুমি জানো, সত্য কথা বলতে আমি কিন্তু আগে খেলা একেবারে বুঝতাম না, এখন খেলা দেখতে দেখতে কিছুটা মোটামুটি। কি বুঝেন বিশ্বকাপ সম্পর্কে? তুমি কি বুঝো বিশ্বকাপ সম্পর্কে? আমি পরে বলতেছি, আপনি বলেন আগে। আমি ক্রিকেট থেকে মানে ফুটবলটাই ভালো বুঝি, কারণ ফুটবলটা হচ্ছে খুবই ইজি লাগে আমার কাছে। আমি ক্রিকেটের একেবারে মানে ক খ কিছুই বুঝি না, মানে খেলা বলতে আমি একেবারে অপক্ষ, আমি কিছুই বুঝি না। নেইমার ছাড়া ব্রাজিলের একজন খেলোয়াড়ের নাম বলেন। আমার নেইমারকে ভালো লাগে, সত্য কথা, যার কারণে আমি নেইমার ছাড়া আর অন্য কাউরে আমার মানে চোখে দেখি না। ও আচ্ছা। এমনকি আমি এমনও হয় যে আমি নেমগুলো আমি মুখস্থ রাখার সেই টেন্ডেন্সি জাগে। আচ্ছা, আপনি তো ব্রাজিলের ফ্যান, তো আমরা যতটুকু জানিয়েছি লিওনেল মেসি তিনি কিন্তু একবার বিদায় নিয়েছেন, মানে গত বিশ্বকাপে বিদায় নিয়েছেন এবং এই বিশ্বকাপে আবার খেলছেন, আমি যদি ভুল না করে থাকি। তো এই বিষয়টা কেমন লাগছে আপনার? এটা তো আর্জেন্টিনার ভক্ত যারা আছে তাদের জন্য এটা মানে বড় একটি পাওয়া বলবো। কিন্তু একটা মানুষ বিদায় নিয়ে আবার যারা আছে তারা চায় যে মেসি খেলুক, মেসি একেবারে মানে শেষ বয়স পর্যন্ত খেলুক, এটাই চায়। সো এটা আমার কাছে আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে কি বলার আছে? কিছুই বলার নেই, কারণ আমার কাছে ব্রাজিল যেমনটাই একটি দল, আর্জেন্টিনাও সেম। আর আমরা কিন্তু বিশ্বকাপ বললেই শুধু আর্জেন্টিনা, ব্রাজিল, হ্যাঁ জার্মানি, এই কয়েকটা নামই কিন্তু ঘুরে ফিরে আসে। হ্যাঁ, যে কেন আমার কাছে মনে হয় কি এই দুটো দলই কি শুধু বিশ্বকাপে খেলছে? আচ্ছা, ব্রাজিল সম্পর্কে আর্জেন্টিনা ভক্তরা বলে যে অনেক বছর কাপ পাচ্ছেন না, আপনাদের মন খারাপ কিনা? তাদের উদ্দেশ্যে চিটাঙ্গা ভাষায় যদি একটু গালিবাজি করে দিতেন। কিচ্ছু গরিবার না, এখন ব্যাক কোন হদ্দে সাত্ত তুমি বুঝো 7টা মানে কি বললাম এখন? সাত্ত আপনি আগে বলেন, শেষ করেন। 7 আপ তো বুঝতেছো? 7 আপ বুঝি। আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো? তুমি বুঝতেছো? হ্যাঁ, ঠিক করে বুঝতেছো? দেখছো আমার কথা যে আমার চেঞ্জ হয়ে গেছে, আমার কথার টোনটা চেঞ্জ হয়ে গেছে। এই টোনে আর্জেন্টাইন ভক্তরা যারা ব্রাজিলকে পচায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি এখন যে ভাষায় কথা বলতেছি এটা হচ্ছে চিটং এর, চট্টগ্রামের মানুষ, একদম শুদ্ধ ভাষায় যদি কথা বলতে যায় ওরা এভাবে এই টোনে করে কথা বলে। সো আর্জেন্টিনার সাপোর্টার এবং ব্রাজিলের সাপোর্টার যারা আছেন সবাই যে যে দল সাপোর্ট করেন এই দল সাপোর্ট করবেন। শুনেন, মেসিও ভালো খেলোয়াড়, নেইমারও ভালো খেলোয়াড়, বুঝতে পারছেন? দুইজনকে কোনোভাবে আলাদা করা যাবে না। কিন্তু তারপরে যে আলাদা করে, তারপর আবার যে ব্রাজিল থেকে বকা দেয়, তাদের উদ্দেশ্যে একটু বকা দিয়ে দিবেন না? আশ্চর্য, তাদের উদ্দেশ্যে একটু থ্রেট দিয়ে দেন। কেউ কাউকে ছোট করে কথা বলবেন না, কেউ কাউকে একেবারে ছোট্ট করে কথা বলবেন না। নেইমারের জায়গাতে মেসির জায়গাতে, বুঝতে হবে। আর এই মেয়েটাও বেশি কথা বলে, একদম বেশি। আচ্ছা, খুবই ভালো ছিল, কিন্তু আমি এবার বুঝেছি আপনি কি বলেছেন। আপনি আমাকে বকা দিছেন। হ্যাঁ, না তোমাকে ফল বলছি, যে ফল কি তো বলেন নাই আপনি এখনো। You know what's the meaning of mad? পাগল? Yeah. আপনি কি এতক্ষণ ধরে আমার পাগল বললেন? হ্যাঁ, একেবারে। আমি তোমাকে এতক্ষণ যাবত আমি খুব সুন্দর করে তোমাকে এটাই বুঝাতে ট্রাই করছিলাম যে ফল মিন হচ্ছে মানে পাগল। মানে কি এতক্ষণ ধরে আমি পাগল মানে বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। ফল আচ্ছা, চিটাগাংয়ের মানুষের বাসায় তো বেড়াতে গেলে একটা মুশকিল, কি বলতেছে তা তো বুঝবে না। বলদ মেবি, তাই না? নাকি বলদ টাইপের, মানে আমরা বলদ বলছেন? তাই তো মনে হচ্ছে। তুমি চিটং এর ভাষা, তুমি চট্টগ্রামের ভাষা বুঝতে পারতেছো না, তুমি এ ভাষা বুঝতে পারতেছো না, তুমি অবস্থা বুঝতে পারছো, তোমাকে এখানে বসতে বলছো যে কে? তুমি ভাষা সম্পর্কে তুমি ভালো করে আমি শো করব না। ওকে, তো আমরা পরের ইয়েতে যাই, সেটা হচ্ছে ভাই আমাকে নিয়ে আজকে পদে আমি খেলবো না, কিন্তু জানেন খেলবো না। ওকে, সো ডোনাল্ড ট্রাম্প বেশি ফর্সা নাকি আপনি বেশি ফর্সা? ডোনাল্ড ট্রাম্প। এটা কি আপনারা আলাদা করে মানে? না, ট্রাম্প অবশ্যই অনেক ফর্সা। সে হচ্ছে লাল একদম, মানে পুরাই হোয়াইট, যেটা সাদা ফর্সা যেটা। আচ্ছা, আপনিও তো অনেক ফর্সা, ফরেন ফর্সা যেটা। আপনিও তো অনেক ফর্সা, মানে রাস্তায় কি কখনো বিদেশি হিসেবে ট্রিট করে কিনা আপনাকে? একবার হয়েছিল রাঙামাটি যাওয়ার সময়, আমার আইডি খুঁজেছিল।
আইডি কার্ড কেন? সেটা হচ্ছে আমরা যাচ্ছি তো থাকে না যে আমরা যে রিসোর্টটাতে যাব ওটাতে ঢোকার ঠিক আগে সিকিউরিটি গার্ড ছিল। তো আমাদের গাড়ি থামালো, ম্যাডাম আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি ঢাকা থেকে। ও আচ্ছা, আপনি আপনি কি ফরেনার নাকি? আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি বাঙালি। আমি আমি বাঙালি, আমি বাংলাদেশি। আমি স্যার বাড়ি চিটং, স্যার চট্টগ্রাম। না না না, আপনি ভালো কথা বলতেছেন না, আপনার দেখে আইডি কার্ড বের করেন। যে পুলিশের যে লোক ছিল মানে উনি চিটাগং ছিল, বলে আপনার দেখে আইডি কার্ড বের করেন, আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনার আইডি কার্ড ফটো বের করেন, ফটো বের করেন। আচ্ছা, তারপর সাথে সাথে আমি আমার আইডি কার্ড, আমার ভোটার আইডি বের করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার চুল টুল দেখে মনে হচ্ছে যে আপনি বিদেশ থেকে আসছেন। আচ্ছা ঠিক আছে যান, শোনেন কেউ জিজ্ঞেস করলে আপনি চিটং এর ভাষায় কথা বলে দিবেন। আপনি এখন আমার সাথে যেরকম কথা বলতেন এরকম চট্টগ্রামের ভাষায় কথা বলে দিবেন, তাহলে আপনাকে ছাড়ে দিবে সবাই। আচ্ছা, মানুষ আপনাকে কোন কান্ট্রির সাথে বেশি মিলায়? বেশিরভাগ মানে কোন কান্ট্রির মনে করে? লেবানিজ। জাপানিজ? লেবানিজ। হ্যাঁ। আচ্ছা, লেবাননের মেয়েরা কিছুটা আমার মতো দেখতে। আচ্ছা, মানে লেবানিজ মেয়েদের কিছুটা। তো ইচ্ছে করে কি চুলটাকে এরকম কালার করছেন যাতে মানুষ? জানি না, বাট আমার মানে আম ফ্রম বাংলাদেশ, মানে আমার এই জিনিসটা তবে আমার কাছে ভালো লাগে। আমি বাঙালি, আমি চিটং এর, আমি সাতগাইয়া, একবার সাতগাইয়া হইতে বেশি ভালো লাগে। ওকে, আমি খুব স্বাচ্ছন্দ্য। কোন নায়িকার সাথে মিলিয়ে ফেলে বাইরের কান্ট্রি? না না, কোনো নায়িকার সাথে মেলানো এটা কখনো শুনিনি এবং শুনতেও পাইনি। পাননি? মানে শুনি এতটুকুই যে আমার লুকটা দেখতে বাঙালি মনে হয় না, কিন্তু কেন এটা আমার কাছে শুনতে খারাপ লাগে। আমি বাঙালি ভাই, আমার এটাই বলেন যে আমার বাঙালিই লাগে। ওকে ওকে, সেক্ষেত্রে একটু জানতে চাই যে কোন কোন পেশার মানুষের থেকে আপনি আপনার লাইফের প্রেমের প্রস্তাব পাইছেন? কোন পেশার? বেশিরভাগ বিজনেসম্যান। কি বিজনেস করে? আমার লাইফে বেশিরভাগই প্রস্তাব হচ্ছে হয়তোবা আমার সমবয়সী বা আমার থেকে ছোট। ছোট? হ্যাঁ, বয়সী ছোট ছিল। এই জিনিসটা যেটা আমি একেবারে পছন্দ করি না। মানে প্রেম করতে হবে ডেফিনেটলি নিজের থেকে অনেক, মানে এই যে একটা থাকে না একটা মানানসই একটা বিষয় আছে, বাট আমার এই যে ছোট ছেলের সাথে আমার প্রেম করা এটা আমার কাছে ভালো লাগে না। সিনিয়র আপুদেরকে কেন বাচ্চারা পছন্দ করে বুঝলাম না, মানে এই জিনিসটা কেন, মানে আপনাকে আমার ভালো লাগে, আপনার সাথে প্রেম করতে চাই, পরে তার আইডিতে গিয়ে দেখি সে আমার থেকে বয়সে মানে 4-5 বছরের ছোট, তারপর আপনি রিজেক্ট করেন? রিজেক্ট না, এটা আমার কাছে ভালোই লাগে না, সত্য কথা। মানে ব্যাপারটা তো অনেকে আছে খুব ইয়াং পছন্দ করে, মানে একদম আমার কথা হচ্ছে আমার থেকে 4-5 বছরের বড় থাকবে বা আমার থেকে 7-8 বছরের বড় থাকবে, ডেফিনেটলি একটা এই যে মানানসই একটা ব্যাপার আছে যে না একটা বড় সেই মানুষটা আমাকে বুঝবে জানবে, এই তো। আর যত অভিজ্ঞ তত বেশি তো বুঝবে জানবে। ধরেন 20 বছরের বড় হলে কি হবে? ওটা তো তখন মানে ইয়ে হয়ে গেছে, মানে পাপা হয়ে গেছে, বেশি না, ওটা একটু বেশি বলে ফেললাম। মানে তাহলে আপনি কেমন ছেলে খুঁজছেন বিয়ের জন্য? কোন বয়সী ছেলেদেরকে প্রাধান্য আমি যদি এখন 27-28, তার হতে হবে 37 বা 35, এই তো। এটা একটা সুন্দর একটা যুগল মানে একটা ব্যাপার আছে একটা। আচ্ছা, শুধুমাত্র বিজনেসম্যানরাই হচ্ছে আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে? কালকে দেখতেছিলাম আমার পেজে মানে এমন অদ্ভুত অদ্ভুত কমেন্ট, এরকম কোন কমেন্ট কি মানে মেসেজ কি আপনার কাছে আসে? একজন কমেন্টস করছিল আমি আপনার চাকর হব। আহা, হ্যাঁ এমন আছে। কি এমন কিছু যে নীল সাগর, তারপর কথা বলো বন্ধু, কথা দাও বন্ধু, এরকম কিছু আইডি আছে, কিছু আইডি আমরা দেখতে পাই। হ্যাঁ, লাল গোলাপ শুভেচ্ছা, হ্যাঁ নীল পাহাড়। ওই আইডিটার নাম ছিল লিটনের ফ্ল্যাট। বলতে সে নাকি চাকর হবে। আমি জিজ্ঞেস করলাম কত টাকা বেতন দিতে হবে, বলে টাকা ছাড়াই চাকর হবে। অবাধ্য কি? আমি আপনার অবাধ্য হব না কখনো। ও মাই গড, এরা সারাক্ষণ হয়তো কোনো নাকি কোনো মেয়েকে মেসেজ করতেই আছে, যার থেকে একটা অ্যানসার পাবে তাকে তখন একেবারে তার সাথে আবার খুব মানে চেষ্টা করবে যে না এই কি এসএমএস করতে হবে, একটা এসএমএস পাইছি, ভাই উগ্র তো ভাই, এখন আরো দন ভরিব। এটা মানে কি? কি বললেন? মানে একটা রিপ্লাই পেয়েছি, তাহলে তার মানে আরো চলবে। আপনাকে কি কি অদ্ভুত মেসেজ আপনি দেখেছেন? দেয়
আর আমার সব থেকে খুব বেশি জঘন্য লাগে কি জানো, আমি এখন বললে এখন হয়তো অনেকে এখন খারাপ লাগবে। আপু কেমন আছেন? ওকে, ইটস ফাইন। আপু খেয়েছেন, ডিনার করেছেন, লাঞ্চ করেছেন, লাঞ্চ কখন করবেন, এখন কোথায় যাচ্ছেন? আরে ভাই, মানে আমার সময় আছে, তুমি বলো। আমি লাঞ্চ করছি, হ্যাঁ ভাই আমি লাঞ্চ করেছি, হ্যাঁ ভাই আমি ডিনার করেছি, হ্যাঁ আমি এখন এই কাজে যাচ্ছি। আমার কি দরকার পড়ছে যে আমি তাকে এত এসএমএস করার, মানে আর ভিডিও কল দিয়েছে মাঝে মাঝে। আর হ্যাঁ, মানে কোনো কথা নাই, বার্তা নাই, কিছু নাই, হুট করে মনে হয় যেন সে আমার খুব গ্যারি দোস্ত। হ্যাঁ, হুট করে দিয়ে বসবে ভিডিও কল। কি এক অবস্থা! আমি সত্য কথা ভাই, আমি বি প্রফেশনাল একটা মানুষ, আমি প্রফেশন ছাড়া আর কিছুই বুঝি না। আমার লাইফে হচ্ছে তুমি কাজ ছাড়া তুমি আমারে ফোন করবা না, দ্যাটস ইট। আচ্ছা, আমি এটা খুবই পছন্দ করি। আমি কাউকে নক করব কজ অফ আমার কাজে, না হয় আমি কাজ ছাড়া আমি কাউকে নক করা আমি এটা একদম পছন্দ করি না কাজের বাইরে। আর ফ্রেন্ড সার্কেল এমনি কমিউনিকেশন, যে কেমন আছো বন্ধু, কি অবস্থা, এটাও অন্য সাইড। বাট কাজ ছাড়া মানুষকে, হ্যাঁ আপনি লাঞ্চ করেছেন, ডিনার করেছেন, এখন কি করবেন, এখন কোথায় যাবেন, কোথায় হচ্ছে, কি হচ্ছে, আরে বুঝলাম না। মনে হয় যেন আমার তারা কি পরিচিত নাকি না, অপরিচিত? চিনি না, জানি না, কিছু না। আচ্ছা, বাট খাইছেন, খেয়েছেন, কি করছেন, কি করছি, মানে কাজ করছি ভাই। আচ্ছা, আমি দেখেছি যখন স্টেজ প্রোগ্রামগুলো করেন আপনারা, আমিও তো উপস্থাপনা করেছি অনেকগুলো, তখন অনেক মানে ফ্যানদের ক্রেজ থাকে, বিশেষ করে যখন মেয়ে সিঙ্গার উঠে। আর বেলি আফরোজ উঠলে তো একেবারে মানে বলা যায় যে স্টেজ পেটে বের হয়ে যায়। তো সেক্ষেত্রে তখন আসলে ক্রেজটাকে থামান কিভাবে? স্টেজে উঠে যায় না? না, স্টেজে ওইটা হয় না। হয় মাঝে মাঝে, ওই যে নাচানাচি করতে করতে স্টেজে এসে পড়ে, তখন স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। এই আর তো। আপনাদেরকে বের করাটা, ওই প্ল্যাটফর্ম থেকে বের করাটাও তো ওইটা টাফ থাকে। ওটা হ্যাঁ, ওটা বাউন্সার থাকে, সিকিউরিটি থাকে। কখনো কোনো ওটা অঘটন ঘটেছিল? না, 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 কখনোই না। তবে একবার একটা স্টেজে আমার দূর থেকে আমি খেয়াল করছিলাম যে আমার একটা ছবি, স্কেচ করা একটা ছবি, তো তিনি এঁকে এনেছেন আমাকে। আমি দূর থেকে দেখছি কোনো একটা মেয়ের ছবি, তো আমি না নিজে দাঁড়িয়ে তাকে ডাকলাম হাতে ইশারা দিয়ে যে আপনি সামনে আসুন। তো উনি সামনে এসে তখন আমাকে বললো যে আমি আপনাকে এঁকেছি, হ্যাঁ আপনার। তো আমি এটা মার্ক করতে পেরেছি, আমার তো সেই আইডিয়াটা আছে যে কি। তো তখন দেখলাম তিনি খুব সুন্দর করে একেবারে সূক্ষ্মভাবে আমাকে এঁকেছেন। এই তো, এইসব জিনিসগুলো খুব ভালো লাগে। মানে যখন তুমি দেখবা যে তুমি স্টেজ থেকে দাঁড়িয়ে তোমার নাম দেখছো, বা তোমাকে বেলি বেলি বলে মানে আমাকে চিৎকার করে ডাকছে। যেমন রিসেন্টলি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম হয়েছে, তো আমি স্টেজে আমার 4-5টা গান করার পরে সবার চিৎকার, বেলি বেলি, মানে এইসব ক্রাউডগুলো ভালো লাগে এগুলা। বাহ। হ্যাঁ। আর কোনো পাগলামি দেখেছেন ভক্তর? ভক্তের অনেক রকম পাগলামি, এগুলো খেয়াল করা যায়, এক এক সময় এক এক রকম। আচ্ছা, এমনিতে স্টেজ পারফরমেন্স যখন করে তখন তারা তো দেখে কেউ মানে অনেকে উন্মাদনায়। এমনও আছে জানো, একটা ছবি তোলার জন্য মনে হ্যাঁ, করো হ্যাঁ, তুমি গ্রিন রুমে বসে আছো, একটা ছবি তোলার জন্য সে উকি দিচ্ছে, খুব ট্রাই করছে। হ্যাঁ, তো এসব বিষয়গুলো সিদ্দিক খুব চমৎকার ভাবে হ্যান্ডেল করে সে। মানে আর আমি চাই, আমি ভক্তদের সাথে ছবি তুলতে চাই, সত্য কথা। আমার কাছে যেমন আমাদের সিনিয়র আর্টিস্ট যখন থাকেন, যেমন এমনও হতো যে এলআরবির বাচ্চু ভাই আসছে, বাচ্চু ভাই আজকে সেম মঞ্চে প্রোগ্রাম করবেন, আমিও সেম মঞ্চে প্রোগ্রাম করব। হ্যাঁ, তো আমিও চিন্তা করতাম যে ইস, বাচ্চু ভাইয়ের সাথে গিয়ে একটা ছবি তুলতে হবে। হ্যাঁ, আজকে একই মঞ্চে আমরা দুজন প্রোগ্রাম করব। তো এই যে আকাঙ্ক্ষাটা, এটা হয়তো আমার ভক্তের কাছেও কিন্তু হয় সেম জিনিসটা, যে সেও তো চায় যে আজকে বেলিয়াপু আসছে, বেলিয়াপুর সাথে একটা ছবি তুলবো। হ্যাঁ, যেমন জেমস ভাই আর আমি একই মঞ্চে শো করেছি সিঙ্গাপুরে। হ্যাঁ, তো ভাইয়া ছিল অন্য অন্য গ্রিন রুমে, ওনার টোটাল টিম সহকারে। তো আমি ওনার টিমের যে কোনো কাউকে কনভিন্স করেছি, আমি ভাইয়া জেমস ভাইয়ের সাথে আমার একটা ছবি তুলে দেন প্লিজ, কারণ গুরু বলে কথা, বুঝতে হবে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে একজন রক স্টার। হ্যাঁ, তো এই তো থাকে না। আচ্ছা, মানে এই যে জেমস ভাইয়ের সাথে ছবি তোলা, কিন্তু আপনারও তো ভক্তরা আছেন। হ্যাঁ, তারা কখনো একেবারে আপনার জন্য হয় না যে একদম পাগলের মতো এসে ছবি তুলতে গিয়ে হয়তো বা কোনো পড়ে গেছে বা এরকম, তারপর হ্যাঁ, আপনি হ্যাঁ, 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 পড়েছে, এমন হয়েছে। কোনো বিশেষ ঘটনা আছে কি? ব্যথা পেয়েছে, পড়ে গিয়েছে, এরকম অনেক অনেক ঘটনা ঘটে। মানে অনেকজন একসাথে দল হয়ে অনেকজন এসছে। হ্যাঁ, মানে একটা ছবি তোলার জন্য ছবিটা তুলে নিয়ে চলে গেল, সে দেখলো ছবিটা খুব ঝাপসা হয়েছে।
হ্যাঁ আবার দেখি মানে এগুলো আমি পরে খেয়াল করতে পারি। আমার পেজের, আমার বেলি আফরোজ যে পেজটা আছে, আমার পেজের মেসেঞ্জারে গিয়ে আমাকে আবার নক করছে, আপু ছবিটা ঝাপসা হয়েছে। হ্যাঁ তার মানে পেজের মেসেজ আপনি দেখেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটা আমি একেবারে মিস করি না, আমি দেখি। আচ্ছা, এটা আচ্ছা। আমি কখনো মিস করি না। আচ্ছা, গানের জগতের বদ্দাকে? গানের জগতের প্রথমত হচ্ছে আমি গান শিখেছি যেখানে আমার উস্তাদ না না, আমি বলছি যে আপনার চোখে চিটাগাংয়ের ভাষায় বদ্দা বলে না, বদ্দা, বদ্দা এটা আপনার চোখে হচ্ছে কে? একেবারে মানে আমাদের বস যিনি এখন মানে এলআরবির বাচ্চু ভাই আমার কাছে মনে হতো বাচ্চু ভাইকে একেবারে। অনেক অনেক শ্রদ্ধা, এবং উনি একেবারে আসলে বেশ নসিব হোক। ওনার কাছে, ওনার সাথে আমি অনেক শো করেছি, অনেক শোতে আমার মানে একই সাথে পারফরমেন্স করার অনেক সুযোগ হয়েছে। এলআরবির একটা গান কি আপনার কণ্ঠে শুনবো? বাচ্চু ভাইয়ের গান কোনটা গাইবো? ওকে, যদি ভুল করে তোমাকে চাই, বলো আমার কি দোষ, যদি মন ভালোবাসে তোমায়, বলি আমি ও মানুষ, প্রিয়া ক্ষমা করো আমাকে, পারিনি ভুলে যেতে তোমাকে, ও আমার কি দোষ, আমি তো মানুষ, ও আমার কি দোষ, আমি তো মানুষ। গানগুলো কি সুন্দর না একেবারে কথাগুলো তুমি খেয়াল করেছো? বাচ্চু ভাইয়ের কিন্তু অধিকাংশ গান ওনার নিজেরই সুর করা। এটা ওনার বিশাল একটি মানে গুণ বলবো, যে অধিকাংশ গান ওনার নিজেরই সুর করা। একটা মানুষ এত গুণে গুণান্বিত। আচ্ছা, ইদানিং বিড়বিড় করে বা গুনগুন করে কোন গানটা বেশি গাওয়া হচ্ছে? মনে চালা 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 চালা, তোমার আগুন বড় জ্বালা জ্বালা। আচ্ছা, এটা ছাড়া আর কোন গান? এটাকে যদি চিটাগাংয়ে ট্রান্সলেট করতে বলি তাহলে কেমন হবে? মনত জ্বালা 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 জ্বালা, তোমার আগুন বড় জ্বালা 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 জ্বালা। এই ভালো লাগতেছে কিন্তু, আসলে ভালো লাগতেছে, মনে হচ্ছে এটাও একটা গান। আচ্ছা, চিটাগাংয়ের ভাষায় একটা গান শুনতে চাই। আপনার নিজের মৌলিক গান আছে চিটাগাং ভাষা? চিটংয়ের, হ্যাঁ আমার নিজেরই মৌলিক গান আছে। ও সেটা পরাণের শুনবো নাকি বন্ধু। অন্য কিছু শুনবো? ওকে, ও পরাণের বন্ধু। বুঝবে তো? আমি তো চিটংয়ের প্রথম দিন চিটংয়ের বুঝি গান নাই। আমি গাইবো এক শর্তে, এটাকে আমার ট্রান্সলেট করতে হবে তোমার। আমি এখন জানি, এটা জানি। ওকে। ওরে মাডি ফাডি রিদ ফালংকে খন সাগাত রাইকু, ওরে মাডি ফাডি রিদ ফালংকে খন সাগাত রাইকু, ও ফরানোর বন্ধু তোরে কি নামে ডাইকু, তুই হইলি আর শীতের খাতা বর্ষা খাইলা সাথী, হইলে তোলে সারিতে বাইর গো মিষ্ট কুডুম জাতি রে, ইষ্ট কুডুম জাতি, তোরে সারা দুঃখে সুখে হারি লই থাকো, ও পরানোর বন্ধু তোরে কি নামে ডাইকু, ওরে ও পরানোর বন্ধু তোরে কি নামে ডাইকু। নাও ট্রান্সলেট করো। মানে ও পরাণের বন্ধু তোরে কি না, ওটা নামে ডাকবো? তুই হইলে আর শীতের খাতা বর্ষা খাইলা সাথে, হইলে হলে তোর সারিত ফাইজুম ইষ্ট কুটুম জাতি হইয়ালা, তুমি হচ্ছে শীতের কথা বর্ষাকালে ছাতি দান, হইলে তোলে সারিত ফাইজুম ইষ্ট কুটুম জাতি বেকি। এটা তো পারতেছে না। বললে তোমার জন্য ছাড়তে পারবো, মানে ইষ্ট কুটুম জাতি মানে আমার মানে আত্মীয় স্বজনও ছেড়ে দিতে পারবো, জাতি মানে আত্মীয় স্বজন জাতি। এটা লিখছে কে? এটা হচ্ছে গফুর আলী চাচার কথা, সুর। উনি এখন বেঁচে নেই আমাদের মাঝে, আচ্ছা, তবে ওনার অনেক হাজার হাজার গান আমাদের মাঝে এখনো আছে, আমরা গাচ্ছি। এই তো। কি সুন্দর, মানে কথাটা খুব সুন্দর ছিল। আচ্ছা, গানের ইন্ডাস্ট্রিতে আপনার কাছে বোয়িঙ্গা কাকে মনে হয়? বোয়িঙ্গা হচ্ছে তোমার মতো যারা পাবলিক আছেন তারাই, যারা একেবারে গানের আউট ইন্ডাস্ট্রিতে। ও আচ্ছা সরি, আমি বারবার আপনি ফুয়াল শুরু করছেন, আমার বোয়িঙ্গা বলা শুরু করছেন। গানের ইয়েতে কেউ বোয়িঙ্গা নেই,
গানের ইয়েতে সবাই এটা এটা বললে একটু কাউকে ছোট করা হবে। আচ্ছা, কার গায়িকা না হয়ে নায়িকা হলে বেশি ভালো করতো? গায়িকা না হলে নায়িকা হলে বেশি ভালো হতো, তাহলে ইটস মিন এটা তুমি কারো মেয়েকেই টার্গেট করে বলছো। এমন কে আছে গায়িকা না হয়ে নায়িকার মতো দেখতে, হুইজ সে? আমার চোখে এরকম কেউ নেই। আচ্ছা, আপনাকে তো অনেকে বলে গায়িকা ভার্সেস নায়িকা, মানে নিজেই নিজের গানে নাচেন, সো এটা আপনি কিভাবে দেখেন? এটা কিভাবে, এটা আসলে এটা বলার মানে বলা বলতে হয়, বলছে এই তো। এটা হয়তো আমাকে খুশি করার জন্য বলছে, এমনও হতে পারে আমি এতটা সুন্দর না যে একদম মানে গায়িকা না হলে নায়িকা হতে হবে। আচ্ছা, আপকামিং আমার থেকেও সুন্দরী সুন্দরী অনেক আছে। আপকামিং মিউজিক ভিডিও যেটা আসছে তেঁতুল পাতার টক, সেটাতে আপনি কাকে নায়িকা নেবেন? মানে কোনো নায়িকা চিন্তা নায়িকা করছি নেবেন? তোমাকে রাখলে মনে হয় ভালোই হয় নাকি, মানে আমি তো নায়িকা না, এমনি কাউকে কি চিন্তা করছেন? আমরা এমন কাউকে সিলেকশন করতে চাই যাকে দিয়ে আমরা গানটাকে খুব প্রমোশন কাজে খুব, আমাদের এটি একটি মাথায় আছে, দেখা যাক হয়তো। আচ্ছা, এখন একটা মজার সেগমেন্ট, সেটা হচ্ছে একটু তাদের মতো করে গাইতে হবে, মানে কিছু কালোজয়ী মানুষের নাম বলবো, তাদের মতো Mimicry? করে মিমিক্রি Oh টাইপের। my God, ওকে, এটা সো খুবই কঠিন। প্রথমেই হাসান, সিঙ্গার হাসান। চারিদিকে উৎসব, পরিপূর্ণ নিয়ম আলো, আমার এই পৃথিবী ঘিরে আসছে আবার কালো, হা হা হা। এত কষ্ট কেন ভালোবাসায়, খুব সুন্দর ছিল। আর এই তো। একটা কথা হচ্ছে, যাকে মিমিক্রি করতে বলতেছে আপনি তার মতো দেখতে হয়ে যাচ্ছেন কিভাবে হঠাৎ করে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট জেমস যদি বলে, এটা একটু tough ভাই হবে। এটা এইটা পারবো না, এটা খুবই এটা কঠিন। হবে না মনে হয়, এটা- তারপরে একবার এটা ট্রাই করবেন অনেক, নাকি? না না না, মেয়েদের ভয়েসে, আমি ছেলেদের ভয়েস বলতেছি না কিন্তু। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই। এটা 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 খুব কঠিন, এটা খুব ওকে কঠিন। ওকে ওকে, এটা খুবই এসডি just- রুবেল। না, এসডি রুবেল ভাইকে পারবো না। এটা এসডি রুবেল ভাই আমি অত কপি কখনো করি নাই। ওকে, কুদ্দুস বয়াতি। এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিতে হবে সেই দিনেরই কাছে। ও এই তো হেই, এটা কি ঘোড়া, এটাই। পাগলা ঘোড়া? এই জিনিসটা একমাত্র কুদ্দুস বয়াতির কাছে দেখেছি, আর একটা হচ্ছে আমাদের ফকির শাহাবুদ্দিন। হ্যাঁ, হেই। এটা না, মানে এই জোর আসে। just। কেমনে এই হয়েছে না? ওকে, আয়ুব বাচ্চু স্যার। না, এটাও স্কিপ করে যাই প্লিজ। ওকে ওকে, মেহেরিন। কাছে না প্রহর তোমার বিহনে, একা একা নিরালায়, কত যে দিন কত যে রাত থাকে শুধু আশায়। সোনালি রাতে সবারই হয়ে কবে তুমি আসবে কাছে, মনের প্রাসাদে সিংহাসনে কবে তুমি বসবে হেসে। ওয়াও ওয়াও রাজকুমার, কবে হবে দেখা তোমার আমার। মেহেরিন আপুর সাথে কখনো দেখা হয়েছে আপনার? অনেকবার। উনি কখনো বলছে যে আপনি পুরো ওনার মতো করে কপি করতে পারেন? আসলেই শুনো, কাউকে কপি করা ইটস সো টাফ ভাই, যার যার জায়গায় সে অনেক গুণে বাট গুণান্বিত একটা। এইটা আপনি মাস্টার, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে এই বিষয়ে মাস্টার আর কেউ নাই। ওকে, সো আপনি হুররাম সুলতানের আংটি পরছেন কেন? কোনটা? নীল কালার দেখতে পাচ্ছি। না, এটা একেবারে ন্যাচারাল নরমাল, ওকে, মানে এগুলো দিয়ে কি করেন? এমনিতেই পড়ি শখে। নিজেকে সব সময় একা লাগে, মানে সবচেয়ে বেশি একা লেগেছে কবে আপনার জীবনে? এরকম কোনো ঘটনা আছে? আমি কোনো বিপদের যখন সেটাকে মানে বিপদটার মানে সম্মুখীন হই, তখন সাহায্য ছাড়া যখন মানে সেটার যখন কুলকিনারা না পাই, তখনই তো আপনার একাকিত্ব জীবনে মনে হয়। কখনো হয়েছে এরকম? অনেকবার হয়েছে আমার লাইফটাই, আমার কাছে মনে হয় যেন এখনই বিপদ আবার এখনই সমাধান, এই তো। আচ্ছা, মেয়েদের জন্য একটা দুষ্টু বুদ্ধি দেন, মানে যেটা দুষ্টু পালন করলে বুদ্ধি? জীবন শেষ। যেটা পালন করলে জীবন শেষ, সেটা হচ্ছে প্রেম করলে। আর
একদিকমুখী প্রেম করলে সেটা হচ্ছে জীবন শেষ। জীবনে প্রেম করতে হবে, অপশন রেখে প্রেম করতে হবে। কি এই তো যেটা আমি তোমাকে Excuse শুরুতেই me? বলছিলাম, যে প্রেম করবো অপশন থাকতে হবে। মানে double timing? হ্যাঁ, ডাবল টাইমিং। কারণ আজকাল প্রেম প্রেম বলতে আমার কাছে কিছুই মনে হয় না, জাস্ট টাইম পাস করাই মনে হয়। প্রেম ছিল একটা সময়, ওয়ান্স আপন এ টাইম, তখন ছিল প্রেম, বাট এখন প্রেম বলতে এখন কিছুই নেই। সো তাহলে কি বেলি আফরোজ এখন ডাবল টাইমিং করতেছে? না, ডাবল টাইমিং না, আমি এখন মোটামুটি আমার অনেক অপশন অনেক টাইমিং, মাল্টি টাইমিং। অপশন রাখবা, ডানে বামে অপশন থাকবে। সো কারোর সাথে কমিটমেন্টে যাবেন না? না, কমিটমেন্টই না। মানে এতে এতে লাভ কি? এতে এই তো বন্ধু থাকো, বন্ধু, ইটস বেটার ফর ইউ এন্ড মি। ওকে, আর তাহলে মানে একজনকে যারা ভালোবাসে তাদের ভুলটা কি? একজনকে যারা ভালোবাসে তারা তখন বেশি ইমোশনাল হয়ে যায়, এবং বেশি ইমোশনাল হতে গিয়ে কষ্ট পায়, ব্রেকআপটাও খুব তাড়াতাড়ি হয়ে পড়ে। এই তো। আর আমার মনে হয় যে একজন পোলা মানুষকে যখন ভালোবাসবেন তখন গুরুত্ব দিতে পারে না, এটা দেখবেন। শিখিয়েছে ছেলেরাই শিখিয়েছে হ্যাঁ, মূলত, কারণ ছেলেদের কাছ থেকে এই জিনিসটা শেখা। তো যার কারণে আমি এখন সবাইকে বলি কি, না, অপশন রাখবা প্রচুর, লাইফে প্রচুর অপশন থাকবে, যেটা একজন থেকে যেন কষ্ট পাওয়া না যায়। এই তো। তাহলে কি আপনার জীবনে কষ্ট পাওয়ার ঘটনা আছে যেটা হ্যাঁ, কষ্ট পাওয়ার ঘটনা আছে। সেটা কি আপনি কখনো গণমাধ্যমে বলবেন? এটি আর নাই বলি, থাক, এটি চেপে যায়। চেপে যেতে চাচ্ছেন, আচ্ছা। লাস্ট মোমেন্টে আমি যতটুকু জানি যে আপনি প্রচুর পরিমাণে সৌন্দর্য সচেতন একটা মানুষ, একদম। এবং আপনি কাঁচা হলুদ সকালবেলা উঠে খান, তারপর কি কি জানি ঘষেন মুখে। সো আমরা একটু সুন্দর হতে চাই, আপনাকে আমি আয়ুর্বেদিক চর্চাটাতে খুব বেশি আমার কাছে ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যেন প্রাকৃতিক উপাদান দিয়ে, যেমন বেসন, চালের গুঁড়া, এসব দিয়ে আমরা যে হোম রেমেডিগুলো তৈরি করি, এটি অনেক খুব বেশি কাজে লাগে। হ্যাঁ, এবং নানা রকম দামি প্রসাধনী ইউজ করা, এটার একেবারে বাইরে, কারণ আমি নিজে খুব কষ্ট করে টাকা ইনকাম করি, সো টাকা খরচ করা খুবই কষ্ট লাগে আমার কাছে। আচ্ছা, আপনাকে সবাই বাইরের গায়িকা মানে প্রবাসীদের গায়িকা কেন বলে? মানে বলে যে আপনি প্রবাসীদের মন জয় করেন, মন জয় করা গায়িকা। আমি দেশের বাইরে, আমি একমাত্র কন্টেস্টেন্ট পাওয়ার ভয়েসে যে দেশের বাইরে সব থেকে বেশি শো করেছে। ওকে, হ্যাঁ, আমার এখন শুধু একমাত্র যাওয়া বাকি আছে, মেবি জাপান এন্ড আমেরিকাতে যাওয়া বাকি আছে। মোটামুটি সব দেশ আমার ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, ইউরোপ কান্ট্রি পুরো, ইউরোপ জুড়ে, অস্ট্রেলিয়া, লন্ডন, কানাডা সবটাই ঘোরা হয়ে গেছে। শুধু একমাত্র এখন বাকি আছে, দুটো দেশই বাকি আছে, যেটাতে আমার এখনো মানে পদার্পণ হয়নি। আর দেশের বাইরে যদি বলতে যাও, আমার কাছে মনে হয় যে আমি এনভায়রনমেন্টটা বুঝতে পারি, আমি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারি যে কোথায় কি গান গাইতে হবে। হ্যাঁ, এই জায়গায় আমাকে রোমান্টিক কিছু গান গাইতে হবে, হ্যাঁ এই জায়গায় আমাকে কিছু ফোক সং করতে হবে, হ্যাঁ এই জায়গায় আমাকে কিছু ধুমধারাক্কা গান গাইতে হবে। আমি অডিয়েন্স মুভমেন্ট আমি খুব ভালো ক্যাচ করতে পারি। আচ্ছা, আপনি স্টেজে দেখলাম যে খুব ভালো নাচেন, আপনি কি নাচ শিখেছেন? না, নাচটা হচ্ছে আমি বাই বর্ন চলে আসে? ছোটবেলায় যখন আমি নিকেতনে যখন আমি শিখতাম, তো মানে আমাদের সঙ্গীত নিকেতন যেখান থেকে শিখেছিলাম, তো সেখানে আমার মা নাচ গান দুটোতেই ভর্তি করান। পরে আমার বাবা বলছে যে না, মেয়েকে নাচতে দেয়া যাবে না, গান গাইছে ঠিক আছে, বাট নাচা যাবে না। পরে এটিকে আমি কিভাবে বের করে আনলাম, যে আমার মিউজিক ভিডিওগুলোতে আমি তখন নেচে, মানে আমার মনের থাকে না যে একটা প্রয়াস, একটা আকাঙ্ক্ষা, ওটাকে আমি পরে মানে এই তো করেছেন। নিজের সম্পর্কে অদ্ভুত কি ক্যাপশন দেখেছেন যেটা শুনে নিজেই, বা কোনো হয় না যে বেলি আফরোজ বায়োগ্রাফি? আমি খুব অহংকারী, এটা শুনলে খুব খারাপ লাগে, কারণ আমি খুবই ন্যাচারাল, খুবই সাধারণ একটা মানুষ। মানুষ হয়তো বাইরে থেকে বোঝেন যে আরে খুব অহংকারী, হ্যাঁ একটু থাকে না যে এই টাইপের, মানে একটু ঘমন্ডি টাইপের। আসলে না, আমি একেবারে খুবই ন্যাচারাল, খুবই স্বচ্ছ, পুরাটাই পানির মতো। আচ্ছা, এই ক্যাপশন দেখেছেন এগুলো নিয়ে? ক্যাপশন দেখেছি বলতে মনে হয় আমি যে একটা আমাকে ভিডিও একটু খুব দেখলাম। রাগী ভাবেন, যে আমি হয়তো আচ্ছা। খুব রাগী, একটু বদমেজাজি, একটু অহংকারী, এই তো। আমি একটা ভিডিও দেখলাম যে বেলি আফরোজ বর্তমান সম্পদের পরিমাণ 24 লক্ষ টাকা, এই ধরনের ভিডিও করতেছে। কোথায়? আরে ইউটিউবে আপনার নামে বায়োগ্রাফি তৈরি করছে। তাই? বয়ফ্রেন্ড এখন নেই, তারপর আচ্ছা। গাড়ি নেই, এগুলো বলতেছে। হলেও হতে পারে। ওকে, শেষ মুহূর্তে আজকে আপনি জাগো এফএম এ এসেছেন, সো কেমন লাগছে এটা?
জাগো ছেলেদের কণ্ঠে জাগো এফএম এর একটা বিষয় কি জানো, জাগো এফএম কিন্তু আমাদের মানে এতটা পরিচিত, আমরা পাওয়ার ভয়েসে থাকাকালীন অবস্থায় আমরা জাগো এফএম এ আসছিলাম। দ্যাট টাইম আই ওয়াজ 16 অর 17, এমনই হতে পারে। সিরিয়াসলি? ইয়েস। Oh তাহলে my বুঝো God. আজকে থেকে কতটা বছর আগে আমরা এসেছি। তাহলে জাগো এফএম এর সাথে আমার এতটাই সম্পৃক্ত, মানে আমি যখন তুমি যখন বলছিলে যে জাগো এফএম এ, আমি নামটা শুনতে আম সো মাই গড, এটা তো আমার প্রথম মানে রেডিও ছিল, যেটাতে আমরা গিয়ে আমরা ইন্ট্রোডিউস হয়েছিলাম জাগোর সাথে। হ্যাঁ, তো জাগো এফএম এর সাথে আমাদের খুবই একেবারে প্রথম থেকে একটা মানে হার্ট রিলেটেড একটা খুব একটা ভালোবাসা অন্যরকম ছিল। সো জাগো এফএম এর প্রত্যেকটি দর্শককে আমি বেলি আফরোজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। জাগো এফএম আসলেই চেষ্টা করে যে নিত্য নতুন কিছু তারা আপনাদের উপহার দেওয়ার জন্য। সবাই জাগো এফএম 94.4 এর সাথে থাকবেন আর বেলি আফরোজের গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনিও অনেক ভালো থাকবেন, আর আসার জন্য অনেক ধন্যবাদ, আর সব সময় এরকম হাসি খুশি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আর এই মুহূর্তে জাগো এফএম 94.4 এর দ্য ভাইরাল শো থেকে কিন্তু আমি বিদায় নিচ্ছি, ব্রট ইউ বাই প্রাণ ফ্রুটো। পাকামের মিষ্টি স্বাদযুক্ত প্রাণ ফ্রুটো একবার খেয়েই দেখুন কি মজা। সব সময় সারা বছর কিন্তু প্রাণ ফ্রুটোর অরিজিনাল আমের স্বাদ আপনাকে মোহিত করে তুলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।